সরকারের শুরুটা একটা অহেতুক বিতর্ক ওনার দল থেকে করা হলো যে ওনারা আপনার গণপরিষদে সংবিধান সংস্কার পরিষদ যেটা সেটাতে স্বাক্ষর করেন নাই এবং যে যুক্তিটা ওনারা দিলেন এই যুক্তিটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই বিপজ্জনক যুক্তি, এই সেন্সে যে এই যুক্তি ধরে আপনি আসলে পুরো ধরেন যে এই সরকারকে আসলে আপনি বাতিল করে দিতে পারেন, এই সরকারকেই আপনি বলতে পারেন যে এটা একটা অবৈধ সরকার। এটা সংবিধানে তো আসলে এই সরকার এই ইলেকশন নাই, এই সময় ইলেকশন হবে, এভাবে সরকার গঠন হবে, অভ্যুত্থান হবে, এই কোনো কিছুই তো আসলে নাই। সো সংবিধানে যখন দোহাই দেন তখন শুধুমাত্র গণপরিষদ না বা সংবিধান সংস্কার পরিষদ না, এই সরকার নিয়েও আসলে প্রশ্ন তোলার জায়গাটা খুলে যায়, একটা প্যান্ডোরার বক্স আসলে এই সরকার প্রথম দিনই শপথ গ্রহণের দিনই খুললেন। এইটা তারা কতটুকু সুবিবেচনার কাজ করছেন এইটা আসলে আমার মনে একটা বড় প্রশ্ন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নতুন সরকারকে কেমন দেখছেন? একটু হতাশ হয়েছি আসলে, মানে আমাদের এক্সপেকটেশন তো অনেক, কারণ হচ্ছে যে আমাদের ধরেন যে অভ্যুত্থান পরবর্তীতে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল সেখানটায় ইউনূস সরকার একরকম আমাদেরকে ধরেন যে আসলে ব্যর্থ করছেন। এরপরে বিএনপি যেরকম একটা হাইপ আসছিল, তারেক রহমান সাহেব যেরকমভাবে কথাবার্তা বলছিলেন, কিন্তু সরকারের শুরুটা একটা অহেতুক বিতর্ক ওনার দল থেকে করা হলো যে ওনারা আপনার গণপরিষদে সংবিধান সংস্কার পরিষদ যেটা সেটাতে স্বাক্ষর করেন নাই এবং যে যুক্তিটা ওনারা দিলেন এই যুক্তিটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই বিপজ্জনক যুক্তি, এই সেন্সে যে এই যুক্তি ধরে আপনি আসলে পুরো ধরেন যে এই সরকারকে আসলে আপনি বাতিল করে দিতে পারেন, এই সরকারকেই আপনি বলতে পারেন যে এটা একটা অবৈধ সরকার। এটা সংবিধানে তো আসলে এই সরকার এই ইলেকশন নাই, এই সময় ইলেকশন হবে, এভাবে সরকার গঠন হবে, অভ্যুত্থান হবে, এই কোনো কিছুই তো আসলে নাই। সো সংবিধানে যখন দোহাই দেন তখন শুধুমাত্র গণপরিষদ না বা সংবিধান সংস্কার পরিষদ না, এই সরকার নিয়েও আসলে প্রশ্ন তোলার জায়গাটা খুলে যায়, একটা প্যান্ডোরার বক্স আসলে এই সরকার প্রথম দিনই শপথ গ্রহণের দিনই খুললেন। এইটা তারা কতটুকু সুবিবেচনার কাজ করছেন এইটা আসলে আমার মনে একটা বড় প্রশ্ন। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সাহেব যেটা বলছেন যে ওনারা হ্যাঁ ভোটের পক্ষে, আমি সেটা বিশ্বাস করতে চাই। ওনারা যে জুলাই সনদে স্বাক্ষর করছেন আমি সেটা বিশ্বাস করতে চাই এবং সেই জায়গায় আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা শীঘ্রই ওনাদের সঙ্গে বসবো, আমরা সবগুলো পার্টিকে নিয়ে একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি যেখানে জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কী এবং সেটা আমরা কিভাবে একসঙ্গে ওভারকাম করতে পারি, এবং এখানটায় যদি কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের কোনো চিন্তা যদি থাকে, সেটা আমরা একসঙ্গে কিভাবে ওভারকাম করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। আর এর চেয়ে এটা যেমন একটা গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা জিনিস বলি, নির্বাচনটা আসলে টু গুড টু বিলিভ। অনেক সময় হয় কি এত ভালো হয়ে যায় যে এটা আসলে বিলিভ করাটা কঠিন হয়ে দাঁড়ায়, যে এটা আসলে হয়েছে কিনা বা এটা কি আসলে ন্যাচারাল কিনা নাকি এটা আসলে একটা ম্যানুফ্যাকচার। যেমন ধরেন যে আপনার ইলেকশন ডেতে যে মিনিমাম কোনো ধরনের কোনো মানে ঝামেলা হয় নাই বলতে গেলে, মানে যেরকম ঝামেলা আমরা সাধারণত দেখে অভ্যস্ত, এবং বিশেষ করে এই ইলেকশন নিয়ে তো আমাদের ধরেন যে একটা বাড়তি আশঙ্কা ছিল, সরকারের প্রস্তুতিহীনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যে ব্যর্থতা ক্রমাগত আমরা দেখছি, এবং যে মব সন্ত্রাস আমরা দেখছিলাম, সেই জায়গাটায় ধরেন যে বড় ধরনের একটা আশঙ্কা ছিল। আমি তো কয়েকবার আপনার একটা শোতে আমি বুঝছিলাম যে আমরা এবার লাশের কফিন নিয়ে আমরা ধরেন যে হয়তো ভোট দিতে যেতে হবে আমাদেরকে, এরকম আমি আসলে আশঙ্কা করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সেটা হয় না, কিন্তু আবার একেবারেই যে কোনো ধরনের কোনো কিছু হয় নাই এইটা আবার টু গুড টু বিলিভ, এটা মনে হচ্ছে যেন এটা আসলে পুরোটা একটা প্ল্যান্ড, একটা একটা পরিকল্পিত একটা জিনিস। হ্যাঁ, সো এইখানটায় মানে যেটা আসলে ভয়াবহ, যদি এটা পুরোটা একটা প্ল্যান্ড হয় এবং শুধুমাত্র যে কোনো ধরনের ঝামেলা হয় না সেটা না, দেখবেন যে এখানে কেউ ফিরে নেয় খালি হাতে টাইপের আর কি। মানে এক রাষ্ট্র সংস্কার আন্দোলন যাদেরকে শুরু থেকে ইলেকশনের বাইরে রাখার একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেটার সফল এক্সিকিউশন হয়েছে, আমাদের পার্টিকে ইলেকশনের বাইরে রাখা সম্ভব হয়েছে। আমরা কেবলমাত্র একজন স্বতন্ত্রভাবে ইলেকশন করছি, সেটাকেও অনেকভাবে বাধা দেওয়া হয়েছে। তো রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া আপনি দেখবেন যে আপনি বিএনপি থেকে বলেন, বিএনপি, জামাত, এনসিপি, আপনি যদি বলেন যে আপনার এই যে খেলাফত বা অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে, সবাই আসলে কিছু না কিছু, যারাই কিছু পাবার মিনিমাম সম্ভাবনাটা রাখে, সবাই পাইছে। মানে নূরদের দল থেকে শুরু করে জোনায়েদ সাকি, সবাই ইউ নেম ইট, সবাই। সো এইটা আসলে সাধারণভাবে এরকম আসলে এটা ন্যাচারাল না, এইটা মনে হচ্ছে যেন একটা ম্যানুফ্যাকচার। এবং কয়েকজনের আসনে তো ধরেন যে আমরা আসলে বেশ কিছু, যেমন আমার আসন, আমি যে ঢাকা 11, ঢাকা 11তে তো ধরেন যে আমি যখন ভোট দিতে গেছি এবং
আমার যে কয়েকটা সেন্টারে আমি ঘুরছি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আমার কাছে মনে হয় না যে এখানটা আসলে নাহিদ জয় হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার কাছে জিনিসটা মনে হয় নাই। এবং এটা নিয়ে আমি পরে দেখলাম যে অনেকে অভিযোগ করছে, বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, যদিও দিন শেষে তারা যে খুব এগুলো নিয়ে অভিযোগগুলো নিয়ে আগাইছেন সেটা না, আগানোর কথাও না। যদি জিনিসটা আসলে সেন্ট্রাল ওয়েতে ম্যানেজড হয়ে আসে, তাহলে আর এই বিএনপির একজন এখানকার যিনি প্রার্থী ছিলেন তিনি এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবেন এরকম কোনো হওয়ার কোনো কারণ নাই। আবার ধরেন যে অন্যান্য কয়েকটা জায়গা ইভেন আপনার এই যে মামুনুর রহমানের আসনে যে ববি আজাদ সাহেব, কিংবা ধরেন যে জামাতের আমির সাহেবের যে আসন, হ্যাঁ সেখানটায়ও আসলে জিনিসগুলো ইভেন তারেক রহমান সাহেবের আসনেও কিন্তু জিনিসগুলো আসলে প্রশ্নাতীত না আর কি। হ্যাঁ, কখনো কখনো মনে হয়েছিল যেন জিনিসগুলো ধরেন যে আসলে এক ধরনের ম্যানুফ্যাকচার্ড হচ্ছে। সো এগুলো আসলে প্রমাণ ছাড়া এগুলো বলার কোনো মানে নেই। প্রমাণ যেটা আমাদের কাছে, ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই ইলেকশনটা আপনার খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, হয়তো আমাদের ইতিহাসের সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার। এবং এটা এত ভালো যে এটা টু গুড টু বিলিভ। এবং যে কারণে ধরেন যে এই ধরনের যে কনসার্নগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, বা আমাদের যে ব্যক্তিগত যে অভিজ্ঞতার জায়গাগুলো, আমি যেটা বললাম যে আমার জায়গা থেকে অন্যান্য জন অনেকেই বলছেন, এই যে ব্যক্তিগত জায়গাগুলো, এগুলোকে আসলে তখন মনে করেন যে সন্দেহের জায়গাটা আরো বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যেদিন থেকে বিএনপি বিজয়ী হলো তারপর থেকে দেশে আর মব নেই। আপনি কি ওনার সঙ্গে একমত? না, মব তো কোনো অবস্থাতেই থাকতে পারে না। একটা গণতান্ত্রিক একটা যখন নির্বাচিত সরকার যখন থাকবে, তখন তো আসলে মব থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মব নাই এইটা বলার জন্য আমার কাছে মনে হয় যে খুব অল্প সময় হয়েছে আর কি। আমরা এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে খুব যে আপনার আস্থা অর্জন করতে পারছে, এইটা আমার কাছে এখনো মনে হয় না। কিন্তু এটা টু আর্লি টু কমেন্ট। ইলেকশন ডের আগে তো আমরা ধরেন যে এরকম খাম অ্যান্ড কোয়াইট আমাদের মনে করেন যে পলিটিক্যাল বা আইন শৃঙ্খলার যে সিচুয়েশন, এরকম আমরা ভাবি নাই। গত 3টা দিন 4টা দিন বা এই মনে করেন যে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এখন, এই 1 সপ্তাহ ধরেন যে হ্যাঁ অনেক খাম অ্যান্ড কোয়াইট মনে হচ্ছে। কিন্তু আবার এই সময় যে ধরেন যে মব করার মতো, কার কাছে মব করবে? এটা তো একটা নতুন সরকার আসছে, এই সরকারের তো ধরেন যে বসতে হবে, কাজ শুরু করতে হবে, তারপরে গিয়ে হয়তো যারা মব করে আর কি তারা হয়তো মব করবে। মব বন্ধ হয়ে গেছে, এটাও আমার কাছে মনে হয় যে টু গুড টু বিলিভ। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে একটু সময় লাগবে আমাদের বোঝার জন্য। কিন্তু ডেফিনেটলি আমরা তো মব চাই না, আমরা তো চাই আসলে যে আইনের শাসন। এখন আইনের শাসন বাংলাদেশে আদৌ খুব অল্প সময়ের মধ্যে সম্ভব কিনা, বা বিএনপি সরকারের সেই ক্যাপাসিটি আছে কিনা আইনের শাসন, বা তাদের আসলে সেই আকাঙ্ক্ষাও আছে কিনা আইনের শাসন প্রতিষ্ঠা করার। আমরা তো বিএনপির অন্তত কয়টা, একটা দুইটা শাসনামল তো আমরা দেখছি, পূর্ণাঙ্গ শাসনামল আমরা দেখছি। সো 2টা পূর্ণাঙ্গ না, বিএনপির অ্যাকচুয়ালি আরেকটা 3টা পূর্ণাঙ্গ শাসনামল, পূর্ণাঙ্গ না যাই হোক। সো এই শাসনামলে আমরা কিন্তু এইটা পাই নাই যে বিএনপি আইনের শাসন। নো ওয়ান্ডার, মানে নো ডিফারেন্স দেন আদার্স অ্যাকচুয়ালি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কেউ যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য খুব ছিল, ইফেক্টিভ ছিল বা আকাঙ্ক্ষী ছিল, এটা কিন্তু আমরা আসলে পাইনি। সো এটা টু আর্লি টু কমেন্ট। কিন্তু মব যদি আপনি কন্ট্রোল করতেই চান, বন্ধ করতেই চান, আপনার আইনের শাসন লাগবে, এর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির কোনো কর্মী অপরাধে জড়ালে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। ওকে, মানে তারেক রহমান সাহেব তো মনে করেন যে বহিষ্কারের চ্যাম্পিয়ন হয়ে গেছেন। তিনি মনে করেন যে কয়েক হাজার বোধহয় বহিষ্কার করছেন বিফোর দ্য ইলেকশন, 5ই অগাস্ট থেকে আমরা যদি বলি। কিন্তু এই বহিষ্কারের মাধ্যমে খুব একটা কোনো লাভ হয়েছে এরকম কিন্তু আমাদের কাছে মনে হয় না। আমরা যদি দেখি যে 5ই মানে এই ইলেকশনের আগ পর্যন্ত বিএনপির মানে কন্টিনিউয়াসলি ধরেন যে চাঁদাবাজি, ধান্দাবাজি, এখানে তোলা, ওইখানে মনে করেন যে একটা ঝামেলা করা, এই যে মামলা বাণিজ্য থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ ছিল বিএনপি, অন্যদের উপরে ছিল, কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ ছিল বিএনপির উপর। এবং এটা সামহাও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি
সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।